প্রিয় আমার অনার্য ভাই বোনেরা, অনার্য সংবাদের তরফ থেকে অনার্য বংশের প্রতিনিধি হিসাবে আমি তাপস সরকার আজকে একটা আন্তর্জাতিক অনার্য ভাইদের উদ্দেশ্যে সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক একটা খবর, সারা পৃথিবীব্যাপী একটা মানে দুর্বিষহ ঘটনা ঘটেছে কালকে। সেই ঘটনাটা যতটা আমাদের দেশে ভারতবর্ষে যতটা তার প্রভাব পড়বে, তার থেকে বেশি প্রভাব পড়বে আমাদের সংলগ্ন বাংলাদেশে। এটা একটা আন্তর্জাতিক খবর। খবরটা হলো ভারতবর্ষ থেকে 1946 সালে পাকিস্তানের তৈরি হয়। তো ভারতবর্ষে যারা শাসন করছে, যে মিডিয়া, যে মনুবাদী মিডিয়া, যে ব্রাহ্মণ্যবাদী মিডিয়া, যে আর্য জাতির মিডিয়া ভারতবর্ষে তথ্য সরবরাহ করে থাকে জনগণের কাছে। আগে তো পেপারে খবর আসতো, সামান্য অল ইন্ডিয়া রেডিও ছিল, রেডিওতে আমরা শুনতে পেতাম। তখন টিভিও ছিল না, আর তখন ইন্টারনেটও হয়নি, বা এইভাবে সোশ্যাল মিডিয়াও ছিল না। কিন্তু একটা কথা প্রচার হতো, এই কথাটাকে আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানাচ্ছি। কথাটা হচ্ছে, এই খবরটা আন্তর্জাতিক এই কারণেই আমার আজকে বলা বিশেষভাবে যুক্তিযুক্ত, এবং আমার সারা পৃথিবীব্যাপী যত অনার্য ভাই বোনেরা আছে তাদের জানাও একটা বিশেষভাবে দরকার। আজকে খবরটা হচ্ছে, যখন 1946 সালে এই দেশটা ভাগ হয়, তখন একটা শব্দ ভারতবর্ষের কোনায় কোনায় ছুটে বেরিয়েছিল। শব্দটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে বিভক্ত করা হলো। দ্বিজাতি তত্ত্বের সিস্টেমে, দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারতবর্ষকে বিভক্ত করা হলো ভারত আর পাকিস্তান হিসাবে দুটো দেশে। 1946 সালে ভারত এবং পাকিস্তান দুটো দেশ ভাগ হয়, এটা সারা পৃথিবীর মানুষ জানে। তো তখন বলেছিল দ্বিজাতি তত্ত্বের ফর্মুলাতে। কিন্তু এইখানে আমার প্রতিবাদের বিষয় যে দ্বিজাতি তত্ত্ব যে কথাটা বলা হচ্ছে, এটা একেবারেই মিথ্যে কথা। দ্বিজাতি তত্ত্ব নয়, কথাটা হবে, শব্দটা হলো অ্যাকচুয়ালি ভারতবর্ষের অনার্য জাতিকে ধর্মীয় হিসাবে ভাগ করা। জাতি কাকে বলা হয়? জাতি বলা হয় যেমন আর্য জাতি, যেমন অনার্য জাতি, এদেরকে জাতি বলা হয়। কিন্তু যে দ্বিজাতি তত্ত্ব বলা হচ্ছে 1946 সালে, সেটা কিন্তু এই আর্য জাতি বা অনার্য জাতিকে নয়। অনার্য জাতির মধ্যে যারা ধর্মীয়ভাবে বিভক্ত, অনার্য জাতির মধ্যে যারা ধর্মীয়ভাবে বিভক্ত, কিছু মানুষ খ্রিস্টান, কিছু মানুষ হিন্দু, কিছু মানুষ মুসলিম, কিছু মানুষ জৈন, যারা অনার্য জাতির মধ্যে, সেই ধর্মীয়ভাবে ধর্মের হিসাবে বিভক্ত করা হয়েছে, জাতি হিসাবে বিভক্ত করা হয়নি। যারা মুসলিম ধর্ম, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাটা তো মুসলিম ধর্ম 60% বেশি ছিল সেই সময়। পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে মুসলিম ধর্মীয় ব্যক্তি বেশি ছিল, সেই জেলাগুলোকে বাংলাদেশের আওতায় যাওয়ার কথা, পাকিস্তানের আওতায় যাওয়ার কথা। কিন্তু ভারতবর্ষে যারা শাসন করছে, তারা সেই মুর্শিদাবাদকে, মালদা জেলা বর্তমানে বাংলাদেশের মধ্যে রয়েছে, বর্তমানে মুর্শিদাবাদ বাংলাদেশের মধ্যে রয়েছে। এখানে মুসলমান ধর্মীয় সমাজের মানুষ বেশি। এরা কিন্তু অনার্য জাতির মানুষ, অনার্য জাতিকে বিভক্ত করা হয়নি। অনার্য জাতি যারা ধর্মীয়ভাবে আলাদা আলাদা ছিল, তাদেরকে বিভক্ত করা হয়েছে। এটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যদি হতো, তাহলে আর্য অনার্যের ভিত্তিতে হতো, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হলে আর্য অনার্যের ভিত্তিতে হতো। কিন্তু পাকিস্তান আর ভারতকে ভাগ করা হয়েছে দ্বিজাতি তত্ত্বের হিসাবে না, কিন্তু ধর্মীয় হিসাবে। আজকে পাকিস্তানে ছিল ফরিদপুর জেলা, খুলনা জেলা, এই জেলাগুলো কিন্তু দ্বিজাতি তত্ত্বের হিসাবে যদি হতো, তাহলে পরে আর্য অনার্যের হিসাবে হতো। সেই আর্য অনার্যের হিসাবে হয়নি। কিন্তু
সেটা হয়েছে ধর্মীয় হিসাবে। তো ধর্মীয় হিসাবে হয়েছে ওই আপনার ওই তোমাদের ওই ফরিদপুর জেলা, ওই খুলনা জেলা, হ্যাঁ, তো ওই জেলাগুলো আমাদের অনার্য বংশের শূদ্র বংশের মানুষদের বাস ছিল। সেই জেলাগুলোকে কিন্তু আমাদের ভারতবর্ষে আনা হয়নি, সেই জেলাগুলোকে কিন্তু ভারতবর্ষে আনা হয়নি। সেই জেলাগুলোকে ওখানেই রেখে দেওয়া হয়েছে। ওই মানুষগুলোকে পরবর্তী ক্ষেত্রে দাঙ্গার ক্ষেত্রে মারা গেছে তারা, দাঙ্গা হয়েছে, বিশাল বিশাল দাঙ্গা হয়েছে। এগুলো ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে রাখা আছে। তো জাতিতত্ত্বের হিসাবে যে কথাটা বলা হয়, জাতিতত্ত্বের হিসাব না, কিন্তু মুসলমান কোনো জাতি না, আর হিন্দু কোনো জাতি না, কিন্তু আর্য একটা জাতি, অনার্য আর একটা জাতি। আর্য অনার্যের হিসাবে কিন্তু ভাগ হয়নি, ভাগ হয়েছে মুসলিম আর হিন্দু হিসাবে। তো এই কথাটা তখনকার মিডিয়া আজ অবধি চালু রেখেছে, কিন্তু এটা কিন্তু একটা বড় মিথ্যে কথা। এটা সারা পৃথিবীর কাছে জানানো দরকার, আমি মনে করেছি। তো অনার্য জাতিকে যারা বিভক্ত করার জন্য যে মনুসংহিতার দ্বারা 15,000 জাতিতে বিভক্ত হয়েছে, এটা হচ্ছে জাতিতত্ত্ব। অনার্য জাতিকে 15,000টা জাতে বিভক্ত করা হয়েছে। আজকে ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকর দেখিয়ে গেছে যে মুসলমান সমাজের মানুষরাও কিন্তু ওবিসি সংরক্ষণের আওতায় পড়ে। তো মুসলমান সমাজের মানুষ, খ্রিস্টান সমাজের মানুষ, জৈন সমাজের মানুষ, এরা কিন্তু ওবিসি সংরক্ষণের মধ্যে পড়ছে। তাহলে এরা কিন্তু অনার্য জাতির মানুষ। 1946 সালে যে ভাগটা হয়েছিল পাকিস্তান আর ভারতবর্ষ, এটা কিন্তু জাতিতত্ত্বের ভাগ হয়নি, এটা ধর্মীয় তত্ত্বের ভাগ হয়েছে। তখন ধর্মীয় হিসাবে আমাদের জেলাগুলোকে, যে জেলায় 60 ভাগের বেশি যে ধর্মের মানুষ থাকতো, সেই ধর্ম হিসাবে ভাগ হয়েছে। তাই তখনকার মিডিয়া যে মিথ্যা প্রচার, জাতিতত্ত্বের ভিত্তিতে মিথ্যা প্রচার দিয়ে গেছে। এই ইতিহাসটা কিন্তু একটু ভারতবর্ষের মানুষ এবং বাংলাদেশের মানুষ এবং পাকিস্তানের মানুষ এবং মায়ানমারের মানুষ এবং এশিয়া মহাদেশের মানুষ এবং পৃথিবীর সমস্ত জায়গায় যারা আমাদের বংশের মানুষ ছড়িয়ে আছে, অনার্য বংশের মানুষ, তাদের জানা উচিত। তাই আমি আজকে এটা বলতে বাধ্য হলাম যে এটা একটা মিথ্যা কথা, যে জাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছে, এটা মিথ্যে কথা। ধর্মীয় তত্ত্বের ভিত্তিতে এটা ভাগ হয়েছে। আজকে ভারতবর্ষ নয় তথা সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে বাবা সাহেব আম্বেদকর যিনি ছিলেন, তিনি সর্বজ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি যে সংরক্ষণ দিয়ে গেছেন ভারতবর্ষে মানুষের গড় পার্সেন্টেজের উপরে, যে আর্য অনার্য জাতি এবং SC ST OBCর উপরে যে সংরক্ষণ দিয়ে গেছেন, সেই সংরক্ষণ সারা পৃথিবী যদি মেনে থাকে, তাহলে পরে এই ধর্মীয় তত্ত্বটা কোনো কাজে লাগে না। তাহলে ওই আর্য অনার্য তত্ত্বটাই কাজে লাগে, এবং আর্য অনার্য তত্ত্বটাই সত্যি কথা। কারা এই দেশের মূল বাসিন্দা, কারা এই দেশের বাসিন্দা না, বিদেশি, সেই হিসাবে সারা পৃথিবী সেটা স্বীকৃতি দিয়েছে। তো আজকে যেটা বলার, আজকের এই যে আমার কথাগুলো বলছি, এর মূল বলার কারণ হচ্ছে যে খবরটা আমি, আন্তর্জাতিক খবরটা আমি বলতে চাইছিলাম। এই খবরটা হচ্ছে বাবা সাহেব যে ভারতবর্ষে একটা শব্দ দিয়ে গেছে। বাবা সাহেব সংবিধান যখন চালু করে, তখন একটা শব্দ সেই সময় থেকে 1946 সাল থেকে আজ অবধি আকাশে বাতাসে মহাকাশে ভেসে বেড়াচ্ছে, সারা পৃথিবীর সামনে এই শব্দটা ভেসে বেড়াচ্ছে। সেই শব্দটার যে আন্তর্জাতিক আকার, আন্তর্জাতিক রূপ আছে, সেটা আমি একটু বলবো। সে শব্দটার নাম হচ্ছে সংরক্ষণ। সংরক্ষণ মানেটা কি? সংরক্ষণ, মানুষের যে সংরক্ষণ, আজকের ডেটে আমাদের দেশে যে সংরক্ষণ 110% সংরক্ষণ। লাস্ট সংরক্ষণ নরেন্দ্র মোদী সরকার আসার পরে ব্রাহ্মণদের সংরক্ষণ দেওয়া হয়, 10% ব্রাহ্মণদের সংরক্ষণ দেয়। এই যে সংরক্ষণ সিস্টেম, এই সংরক্ষণ সিস্টেমটা বাংলাদেশেও আছে। গতকালকে 400 মানুষ আহত হয়েছে। গতকালকে, আজকে হচ্ছে 17 তারিখ, 17ই জুলাই, 16ই জুলাই ভারতবর্ষে, সারা বাংলাদেশে 16ই জুলাই সারা বাংলাদেশ মিলে, বাংলাদেশে রংপুরে হয়েছে দাঙ্গা, ঢাকাতে দাঙ্গা হয়েছে, চট্টগ্রামে দাঙ্গা হয়েছে, বাংলাদেশে। তো কিসের জন্য? সংরক্ষণের জন্য। কি সংরক্ষণ? আমাদের দেশে তো চাকরির জন্য সংরক্ষণ আছে পার্সেন্টেজের উপরে। তো বাংলাদেশে যে সংরক্ষণ আছে, সেটা আমাদের মানুষের কাছে একটু জানাতে চাই যে এই যে সংরক্ষণ প্রথা, বাংলাদেশের ভিত্তি কি? আমাদের ভিত্তি তো জনসংখ্যার উপরে ভিত্তি। বাংলাদেশের ভিত্তি কি? বাংলাদেশের যেটা ভিত্তি জানা যাচ্ছে এবং বাংলাদেশের মানুষরা যেটা জানে, যার উপরে যে এই দাঙ্গাটা হলো এবং 6 জন ব্যক্তি মারা গেছে, কালকে বাংলাদেশে 6 জন ব্যক্তি এই দাঙ্গায় মারা গেছে। হ্যাঁ, তো চট্টগ্রামে 2 জন, ঢাকাতে 1 জন এবং রংপুরে 2 জন, এইভাবে 6 জন ব্যক্তি মারা গেছে। এবং এই আন্দোলনটা করেছে এখনকার বাংলাদেশের ছাত্র ইউনিয়ন যারা করে, যারা কলেজে ছাত্র ইউনিয়ন করে, তারা দীর্ঘদিন ধরে চাকরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে একটা ডিমান্ড ছিল যে যারা ওই সেই সময় 71 সালে বাংলাদেশ হয়, পাকিস্তান থেকে কেটে বাংলাদেশ হয় 1971 সালে। সেই 1971 সালে যে বাংলাদেশ হলো, তখন একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে
যে আন্দোলনটাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ যারা করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ যারা করেছিল, তারা তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। এই মুক্তিযোদ্ধা যারা ছিল পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে নারীও ছিল, পুরুষও ছিল। কিন্তু পাকিস্তানের যারা সেনাবাহিনী ছিল, সেই পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের অনার্য ভাইদের উপরে, আজকে বাংলাদেশের যারা মানুষ তারা তো অনার্য জাতির মানুষ। এই অনার্য জাতির মানুষদের যারা আত্মীয় স্বজন এই ভারতবর্ষে আছে, তারা আজকে SC ST OBCর মধ্যে পড়েছে, তারা ওবিসি সংরক্ষণে ভারতবর্ষে চাকরির অধিকার পাচ্ছে, ভারতবর্ষে বাবা সাহেব দিয়ে গেছে। তাহলে বাংলাদেশের মানুষগুলোও তো ওই SC ST OBCর মানুষ, অনার্য জাতির মানুষ। এই অনার্য জাতির মানুষগুলোকে, যে অনার্য জাতির মানুষরা যখন ওই 71 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্তিযোদ্ধা বলে একটা টিম তৈরি করে, যে টিম পাকিস্তানের ওই সেনাদের বিরুদ্ধে লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, এবং পাকিস্তানের সেনা সেই সময় এই অনার্য জাতির উপরে বর্বর অত্যাচার করেছিল, এবং প্রায় বহু মেয়ে ছেলেকে ধর্ষণ করা হয়েছিল বাংলাদেশে সেই পাকিস্তানি সেনা, এবং বহু ছাত্রদেরকে গুলি করে করে মারা হয়েছিল সেই মুক্তিযোদ্ধার টিমেদের। তো বাংলাদেশ সরকার একটা সহানুভূতির জন্য সেই মুক্তি সেনাদের জন্য একটা সংরক্ষণ রেখেছেন। যারা বাংলাদেশের এই মুক্তি আন্দোলনে সামিল হয়েছিল তাদের পরিবারের জন্য 30% সরকারের চাকরি সংরক্ষিত আছে। যে মেয়েরা সেখানে অত্যাচারিত হয়েছিল সেই মেয়েদের পরিবারের ক্ষেত্রে 30% সংরক্ষিত আছে সরকারে, বাংলাদেশ সরকারের চাকরির ক্ষেত্রে। এবং যে পুরুষ ছেলেরা মারা গেছিল গুলি খেয়ে পাকিস্তানি সেনার ইয়েতে এই আন্দোলন করতে গিয়ে, তাদের জন্য 30% আছে ওই পরিবারগুলোর জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ সরকার মানে ওই যে মেয়েরা যে অত্যাচারিত হয়েছিল তাদেরকে যদি কেউ বিবাহ করে তাদের জন্য বাংলাদেশ সরকার চাকরির ব্যবস্থা করেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। তো এই যে বাংলাদেশে যে 30% সংরক্ষণ, চাকরির সংরক্ষণ, এই সংরক্ষণের বিরুদ্ধে কালকে একটা আন্দোলন হয়েছে যে ওই সংরক্ষণ রাখা যাবে না। আরে আমার এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যত মানুষ আছে সবই অনার্য বংশের মানুষ, ওখানে আর্য বংশের মানুষ কেউ নেই। এই বঙ্গপ্রদেশ, এটা আমাদের বঙ্গপ্রদেশ, এই বঙ্গপ্রদেশকে কেটে বাংলাদেশ তৈরি হয়েছে। এই বাংলাদেশে যে বাংলা ভাষাভাষীর মানুষ, এরা হয়তো ধর্মীয়ভাবে আলাদা, ধর্ম পালন করে তার নিজের ইচ্ছা মতো, সেটা করুক, কিন্তু তারা আদতে জাতি হিসাবে অনার্য জাতি। এই ভারতবর্ষের মূল ভূখণ্ডেরই তারা একটা অংশ, অনার্য জাতি। এবং এই অনার্য জাতির মানুষেরা বিভিন্ন সময় আর্যদের অত্যাচারে নিজের ধর্মকে বাঁচাতে, নিজের মা বোনকে বাঁচাতে, নিজেদের সম্পত্তিকে বাঁচাতে তারা বিরাটভাবে ওই এক সময়কার ওই সেই মোগল সম্রাটের সময় যে মুসলিম ধর্ম আমাদের ভারতবর্ষে প্রবেশ করে, সেই মুসলিম রাজাদের কাছে নিজেদেরকে সারেন্ডার করতে বাধ্য হয় নিজের জীবন বাঁচানোর জন্য। তাই মুসলমান ধর্মটা প্রচারিত হতে থাকে এবং মুসলমান ধর্ম কেউ কেউ গ্রহণ করে। তার পরবর্তী ক্ষেত্রে আজকে ভারতবর্ষে যত মুসলিমরা আছে, সেই মোগল আমলের সময় থেকে আমাদের অনার্য জাতির মানুষেরা নিজের নিরাপত্তার জন্য, নিজের শিক্ষার জন্য, নিজের খাদ্যের জন্য মুসলমান ধর্ম গ্রহণ করে। আজকে বাংলাদেশেও তাই, যে মানুষরা বাংলাদেশে রয়েছেন তাদেরই পরিবার এই অনার্য বংশের পরিবার। এটা তোমাদের জানতে হবে। তোমাদের কাছে আমার, বাংলাদেশের অনার্য ভাই বোনের কাছে আমার একটা নির্দেশ, যে আমাদের জাতিটাকে মেরে ফেলার বহু প্রক্রিয়া আছে। বাবা সাহেব আম্বেদকর যে আমাদেরকে যে ভারতবর্ষে, আজকে ভারতবর্ষের বিভিন্ন সমস্যা, বিভিন্ন বড় বড় ঘটনার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে, কিন্তু এই সমস্যাগুলো বাবা সাহেব আম্বেদকর সংবিধানের মাধ্যমে দিয়ে গেছেন। সেই সংবিধানের মাধ্যমে আমরা বিনা রক্তপাতের বিপ্লব করছি। ভারতবর্ষে বিনা রক্তপাতের বিপ্লব বাবা সাহেব আম্বেদকরের পরে মান্যবর কাঞ্চিরামজি শুরু করেছেন 30 বছর পরে। এই বিনা রক্তপাতের আন্দোলনে আমরা আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি এবং রাজনীতি শেখার চেষ্টা করছি। তোমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে বাবা সাহেবের নির্দেশে এগিয়ে যাও, বাবা সাহেবের সেই বিনা রক্তপাতের নির্দেশে তোমরা এগিয়ে যাও। এই বিনা রক্তপাতের নির্দেশে যদি তোমরা এগিয়ে যাও, তোমাদেরও সমস্যার সমাধান সবই হবে। তোমরা শুনছি যে তোমাদের স্কুল কলেজে যে ইউনিয়নগুলো আছে, সেই ইউনিয়নের ছাত্ররা গতকালকে যে বিরাট আন্দোলন করেছে সারা বাংলাদেশ জুড়ে, 400 ব্যক্তি, 400 জন লোক সেখানে আহত হয়েছে। কার রক্ত ঝরলো? তোমারই ভাইয়ের রক্ত তোমরাই ঝরিয়েছো। এটা তোমাদেরকে করা ঠিক হয়নি। তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছো, ভালো কথা। গণতান্ত্রিক পদ্ধতিটাকে যখনই রক্তপাতের বিপ্লবে নিয়ে যাবে, তখন কি হবে? তোমারই অংশের, তোমারই ভাইয়ের, তোমারই বোনের রক্ত ঝরবে, তোমারই ভাইয়ের ক্ষতি হবে। তুমি একটা চাকরির জন্য যে আন্দোলন করার জন্য তোমাদেরকে যদি কেউ উস্কিয়ে থাকে, সেটা একেবারেই ঠিক না।
তোমরা নিজেরা যতক্ষণ তোমরা সুরক্ষিত না, তাহলে তুমি কার বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছ? তোমাদের এমপি এমএলএ বানাও, তোমাদের ওই ইউনিয়ন থেকে তোমাদের নেতাদের বলো যে আমাদের এমপি এমএলএ বানিয়ে আমাদের পার্লামেন্টে বা বাংলাদেশের পার্লামেন্টে আমাদের সেই এমপি এমএলএরা গিয়ে আমাদের আন্দোলনের কথা বলুক এবং আন্দোলনের অধিকার আমাদের বাংলাদেশের পার্লামেন্ট থেকে ছিনিয়ে নিয়ে আসুক। এটা গণতান্ত্রিক পদ্ধতি, যে পদ্ধতি বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের জন্য দিয়ে গেছে। আজকে 10,000 বছর এই ভারতীয় উপমহাদেশের যেগুলো ছোট ছোট দেশগুলো আছে, আজকে নেপাল, যে নেপাল দেশ, সেই নেপাল দেশ গণতন্ত্রকে, রাজতন্ত্রকে ছেড়ে গণতন্ত্রকে মানতে বাধ্য হয়েছে, বাবা সাহেবের সিস্টেমে চলে এসছে, ভারতীয় সংবিধানের সিস্টেমে তারা নেপাল দেশটাকে পরিচালনা করার চিন্তাভাবনা করছে। আজকে ভুটান, একমাত্র ভুটানেই রাজা রয়েছে, সেই রাজাও আমাদের ভারতবর্ষের আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করে এবং ভারতবর্ষের আইন শৃঙ্খলার সাথে তিনি একাত্ম হওয়ার চেষ্টা করছে। আজকে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কায় গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসছে। আজকে পাকিস্তানে চিন্তাভাবনা চলছে যে মুসলিম আইন আছে, তারা যদি মনে করে যে মুসলিম আইন, এই মুসলিম আইনে পূর্ণ গণতন্ত্র তো হতে পারে না। পূর্ণ গণতন্ত্র নিতে গেলে তোমাকে মানুষের অধিকার দিতে হবে। মানুষের অধিকার যেখানে নেই, সেখানে কোনো ধর্ম সেখানে সঠিক হতে পারে না। মানুষ হচ্ছে সঠিক। মানুষ যদি বেঁচে থাকার অধিকার না পায়, মানুষ যদি সঠিকভাবে জীবনযাপনের অধিকার না পায়, সেটা গণতন্ত্র হতে পারে না, সেটা কোনো ধর্ম হতে পারে না। প্রত্যেকটা ধর্মের মূল মন্ত্র হচ্ছে মানুষের জন্য। ধর্ম মানুষকে উন্নততর জীবনযাপন করার রাস্তা দেয়। যে ধর্ম উন্নততর জীবনযাপন করার রাস্তা মানুষকে দেবে না, সেটা ধর্ম হতে পারে না। তাই তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের এমপি এমএলএ বানিয়ে পার্লামেন্টে যাও। আজকে বাংলাদেশে তোমাদের পার্লামেন্টে যদি তোমাদের প্রতিনিধি থাকতো, তাহলে সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতো, তোমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারা তাদের সমাধানগুলো বের করতো। কিন্তু তোমরা যে হিংসাশ্রয়ী আন্দোলন করেছো, এতে তোমারই রক্ত ঝরেছে, আমার অনার্য ভাইয়ের রক্ত ঝরেছে। তাই আমার আজকে দুঃখ যে অনার্য ভাইয়ের রক্ত ঝরাচ্ছে। আমাদের ভারতবর্ষে যেরকম বাবা সাহেবের পরে কাঞ্চিরামজির জন্ম হয়েছিল, আজকে বাংলাদেশে কিন্তু সেরকমভাবে কাউকে জন্ম হতে দেখছি না। বাংলাদেশে আমাদের অনার্য ভাই বোনেরা বিরাট সংকটে আছে, তারা এগিয়ে যেতে পারছে না। তাই রাজনৈতিকভাবে এগিয়ে যেতে গেলে তোমাদের বিনা রক্তপাতের আন্দোলন করতে হবে। বা তোমরা বিনা রক্তপাতের, উইদাউট ব্লাড রেভলিউশন, বিনা রক্তপাতের রক্তে তোমরা এগিয়ে যাও, নাহলে কোনো সমস্যারই সমাধান হবে না। আধুনিক যুগে রক্তপাতের কোনো জায়গা নেই। গত পরশুদিনকে দেখলাম আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের উপরে গুলি চলেছে। যে ডোনাল্ড ট্রাম্প ছিল, এই তোমার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পকেও গুলি করা হয়েছে। তো সেই আমেরিকাতেও বলা হয়েছে যে সারা আমেরিকাতে রক্তপাতের কোনো জায়গা নেই। বাবা সাহেবকে সবাই শ্রদ্ধা করে। যে বাবা সাহেব সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, পৃথিবীতে দিয়ে গেছে বিনা রক্তপাতের এই ফর্মুলা, বিনা রক্তপাতের ইয়ে। তাই বাংলাদেশের সমস্ত আমার অনার্য ভাই বোনদের কাছে আমার অনুরোধ, তোমরা যে ধর্ম পালনই করো, যা কিছু করো, কিন্তু রক্তপাতের বিপ্লবে তোমরা হেঁটো না। তোমার রক্ত মানেই আমার অনার্য বংশের রক্ত। তুমি যে ধর্মই চালাও, যে ধর্মকেই মানো, আমার অনার্য বংশের রক্ত শেষ হচ্ছে। আমাদের জাতির নাম অনার্য জাতি, আমাদের জাতির নাম অনার্য জাতি, আমাদের জাতির নাম অনার্য জাতি। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।